শুভেন্দু অধিকারীকে বলছি যে আপনি গরুকে জাতীয় পশু করে দেন, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী, উনি যে বার্তা দিচ্ছেন সে বার্তাগুলো খুব ভালোই দিচ্ছেন। আমাদের কোনো ব্যাপার না, আমরা গরুর মাংস খাবো না, আমরা মুরগি খাবো, ছাগল খাবো, ভেড়া খাবো, মাছ খাবো। আমাদের গরুর মাংস খেতে হবে কোনো মানে নাই আমাদের। এতে কি গরু, আপনি যেমন বলছেন মুরগির মাংস বা ভেড়ার মাংস বা ছাগলের মাংস, এই যখন এর উপরে চাপটা পড়বে দাম কি বৃদ্ধি পাবে? ছাগলের মাংস প্রায় 2000 টাকা, মুরগির মাংস প্রায় 500 থেকে 600 টাকা কেজি কিলো হবে মনে হচ্ছে আশঙ্কা। যদি দাম বাড়ে সেভাবে ধরেন, যেরকম যদি মুরগি যদি 2000 টাকা কিলো হয় তা আমরা 200 খাবো। হ্যাঁ, জীবাণুর মতো জানকে বাঁচানোর জন্য খাবো, কিন্তু আমরা বেশি খাবো না। হ্যাঁ, আর এই যে এই ভারতবর্ষ আমাদের মুসলমান জয় করে চলো। হ্যাঁ, আজকে যতটা হিন্দু আছে, এই হিন্দু আজকে মুসলমানদের জন্য আজ বেঁচে আছে। হ্যাঁ, যখন আমাদের ভারতবর্ষ যখন ইংরেজরা যখন দখল করে চলো, তখন আমাদের এই মুসলমান ভাইরা তারা জীবন দিয়ে তারা এই ভারতবর্ষকে তারা আটকে রেখেছে। তারা আমাদের মুসলমান ভাইদের জন্য যদি কুরবানি শুভেন্দু অধিকারী বন্ধ করে দিতে পারে, তাহলে আমরা খাওয়া বন্ধ করতে পারবো। পশু বানানোর জন্য আমরা আবেদন করছি। কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। গরুকে জাতীয় পশু হিসেবে? হ্যাঁ, জাতীয় পশুর সাথে আমরা আবেদন করছি, শুভেন্দু অধিকারীকে বলছি। এতে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু খেতে পারবেন না। খেতে পারবে না তা কিছু খাবো না, তো আমাদের কোনো সমস্যা নাই। তো এদিন বাধ্যতামূলক তো না, আমাদের গরু বাধ্যতামূলক না, খেতে হবে। ওই সৌদি আরবে গরু তো একটাও কাটে না, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর গরু তো চলে না, ওরা তো উঁট, দুম্বা, ছাগল এইসব চলে। তো এরও অসুবিধা নাই, তার যদি সুবিধা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই। জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। ঘোষণাটা করা হোক, জাতীয় পশু হিসাবে ঘোষণাটা করা হোক। মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি যে আপনি গরুকে জাতীয় পশু করে দেন। গো হত্যা একটা কিছু নিষেধাজ্ঞা আছে, সেই নিয়ে তো বাংলা উত্তাল, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের বাম আমলে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অনেকটা দেখেছিলাম। তৃণমূল আমলে আমরা একটা ছাতা পেয়েছিলাম। যাই হোক, যেভাবেই হোক, আমরা অন্তত আমাদের একটা গার্জিয়ান আছে। কিন্তু বিজেপির আমলে আমরা কিন্তু এতদিন কত ধানে কত চাল বুঝিনি। বাম আমলে এবং তৃণমূলের আমলে আমরা আরএসএস কি জিনিস, তাদের নীতি আদর্শ কি সেটা আমরা বুঝিনি। আমরা বুঝিনি যে বাবা সাহেব আম্বেদকরের নামে যে সংবিধান বলি, বাবা সাহেব আম্বেদকর শেষ কথা ছিলেন না, তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। তার কারণ সেই খসড়া কমিটিতে ছিলেন বর্ণ হিন্দু রাজনৈতিক নেতারা। ফলত বিভিন্ন রকমভাবে এই সংবিধানের ভিতরেই লুকিয়ে আছে অনেকটা অ্যামিবার মতো। ভাইরাস তো সেরে যায়, মরে যায়, কিন্তু অ্যামিবা আজকে ঘুমিয়ে আছে, 100 বছর পরে আবার জেগে উঠতে পারে। যেমন কুকুরে কামড়ালে জলাতঙ্ক একটা ভাইরাস ঘটিত রোগ, সেরকম এই অ্যামিবার মতো সংবিধানের মধ্যে অনেক কিছু রাখা আছে যেটা থেকে আজকে ইমপ্লিমেন্ট হচ্ছে, যেটা ওরা চেয়েছিল। আরএসএস, বিজেপি তখন ছিল না, হিন্দুত্ববাদীরা সংবিধান প্রকাশের আগেই চেয়েছিল, যে কারণে সংবিধানের ভিতরেই আছে ইউসিসি, সংবিধানের ভিতরেই আছে গোহত্যা নিষিদ্ধ, সংবিধানের ভিতরেই আছে 341 নম্বর অনুচ্ছেদ, 1950 সালের 10ই আগস্ট, তার আগে যারা এই ভারতের শিডিউল কাস্ট তারাই একমাত্র শিডিউল কাস্ট। আরও অনেক কিছু আছে যেগুলো আরএসএস ইমপ্লিমেন্ট করছে। বুঝতে হবে যে আরএসএস একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, এবং এই সংগঠনটা মুখের কথা নয়, এটা একটা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা তাদের আদর্শ, তাদের নীতির জন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে পারে। তারা কিন্তু হিন্দুত্ববাদী মনুবাদী, তারা ঋষি মনুকে তাদের শ্রেষ্ঠ আইনজ্ঞ বলে মনে করেন, এবং তারা যে আইনগুলো প্রণয়ন করছে সমস্তটাই সংবিধান অনুসারে, কোনোটা কিন্তু জোর করে করছে না।
আজকের শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? আমাদের পশ্চিম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও, যদিও কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, তবুও পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করত, তাই তো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? শুভেন্দু অধিকারী, এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। তার ইচ্ছা অনিচ্ছার সামান্য মর্যাদা থাকতে পারে, কিন্তু পুরোটা নয়। শুভেন্দু অধিকারী যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে অন্যজন এসে ইমপ্লিমেন্ট করবে, অশোক কীর্তনিয়ার মতো কেউ এসে ইমপ্লিমেন্ট করবে। তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, সে পালন করছে। সে এখানে সে কেউ নয়, সে প্র্যাকটিক্যাল কাজ করার একটা বড় সংগঠক, তার অনেক যোগাযোগ, সে সেই জায়গা থেকে দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা পূরণ করবে, কিন্তু সে কোনোটা নিজের দায়িত্ব দিচ্ছে না। সে কিন্তু আইনের বিষয়গুলো তুলে ধরছে, যেটা দেখুন একটা খুব ইন্টারেস্টিং বিষয়, খুব যদি ভালো করে লক্ষ্য করুন, এই যে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া, এই যে এনকাউন্টার তো শুরু হবে, এই যে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া, আমরা চোখ বুজে ভাবতে পারছি না যে ঠিক উত্তরপ্রদেশের ছবি দেখছি। উত্তরপ্রদেশে যেটা যোগী আদিত্য করেছিল, দেখুন উত্তরপ্রদেশে ওয়াকফ মামলায় ওয়াকফ আইন হয়ে যাওয়ার পর কি ছিল না, সেটা হচ্ছে আইনের প্রকৃত রূপায়ণ। আইনের প্রকৃত রূপায়ণে বাধা কি ছিল বলুন তো? আজকে আপনি বলছেন যে গরু যদি আপনি কোরবানির জন্য ব্যবহার করেন, তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে, পঞ্চায়েত সমিতির সার্টিফিকেট আর একটা ওই ডাক্তারের সার্টিফিকেট। আচ্ছা, এটার জন্য আপনি সাধারণ মানুষ যিনি কিনে আনলেন গরুটা, তাকে ধরছেন। আপনি গরু হাটগুলোতে এই সার্টিফিকেট আগে দেওয়া হতো না কেন? এই প্রশ্নটা করলেন না কেন? এই সার্টিফিকেট দেওয়া হতো না। আমি সরকারকে বলবো দুটো দিক দেখতে। দেখুন, এক, মানুষ সচেতন, মানুষ আইন মেনে চলবেন, মানুষ আইনের পক্ষে। আমাদের রাজ্যের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা আইনের রূপায়ণ করবার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু এই যে সরকারের ল্যাচেস ছিল আইনের ইমপ্লিমেন্টেশন দেখতে, আগের সরকারগুলো যারা কিনে নিয়েছেন তাদেরটা কী হবে? আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, যারা কিনে নিয়েছেন তাদের বিষয়টা একটু দেখা। দুই, যারা এইটার উপরে নির্ভর করে থাকেন, যাদের অর্থনীতি, যারা গো পালন করেন, তাদের অর্থনৈতিক দিকটাকে দেখা, তাকে ব্যালেন্স করা, এই কাজটা সরকারকে করতে হবে। সেটা আমার মনে হয় খুব জরুরি, এবং এইভাবে সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। কিন্তু যে কথাটা উঠে আসছে, যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে, তাতে কিছু অংশের মানুষের সমাজে একটা তাদের যে অভিপ্রায়, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এরা উদ্দেশ্যটা এদের সৎ নয়। কিছু মানুষ সরকার একটা কারণে করছেন, কিন্তু তাকে নিয়ে প্রচারটা এমনভাবে করা হচ্ছে, সেই অভিপ্রায়টা একদমই সৎ নয়। তারা চাইছেন যে যাতে করে এটাকে নিয়ে আবার একটা পরিস্থিতি গরম হয়। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, তারা জানেন যে এই ধরনের অশান্তি করলে মানুষেরই ক্ষতি। যার জন্য সেই মানুষ আজকে তারা কিন্তু শান্তির পক্ষে তারা। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং এইখানে সরকারের যে দায় আছে সব দায় নিয়েই কিন্তু দেখা উচিত। বেশ কিছু পশুপালনকারী তারা বলছেন যে আমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ। হ্যাঁ, ঠিকই তো। আজকে যদি দুম করে একটা বিষয়কে নিয়ে, যেটা চলছিল না, আইনে আছে, আইনে অনেক কিছু থাকে, সেটা রূপায়ণ সরকারকে করতে হয়। সরকার এতদিন সেগুলো রূপায়ণের দিকে দৃষ্টি দেননি। নতুন সরকার দৃষ্টি দিতে চাইছেন, খুব ভালো, দৃষ্টি দিন, কিন্তু অন্ততপক্ষে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষকে রক্ষা করার দিকে নজর দিন, তাহলে এই বিষয়টা মিটে যায়।